বাঙালি জাতি হলো কাঁকড়ার জাতি। বাঙালি জাতি কাঁকড়ার জাতি বলা হয় যে এটা পৃথিবীর সবচেয়ে মানে একটা খারাপ একটা কি বলে নামে এই জাতিকে ডাকা হয়। কাঁকড়া যদি তুমি কাঁকড়া ধরতে যারা যায়, আমরা ওই যে যদি মাছ ধরতে যাই এখানে মাঠে, এখানে যারা কাঁকড়া ধরতে যায়, কাঁকড়া রাখার জন্য যে একটা এগুলাকে কি বলে বুল ঝুড়ি ডাকা দিই না, কারণ কাঁকড়া যদি তুমি খাও ওই ঝুড়িতে রাখো, তাইলে একটা কাঁকড়া যদি ভর্তি করতে চাই, নিচের কাঁকড়াটা তাড়াতাড়ি ধরে তাকে টেনে দেবে, যার কারণে কোনো ঝুড়ি লাগে না, অর্থাৎ ডাকা লাগে না। ঝুড়ির উপর ভিতর দিয়ে তুমি যদি করে উঠতে চাও, আরেকটা কাঁকড়া ধরে টেনে তাকে নিচে নামিয়ে দেবে। কাঁকড়া কিন্তু বাইরে যেতে পারে না, ওই জন্য ডাকনার দরকার নেই। পরিমাণ করতে যাও, ভালো করে ডাকনা দিতে হবে, না হলে একটা লাভ দিলে 10-20টা একসাথে লাভ দেবে। এটা যদি পড়ে আপনার ওই ভুলে হবে না, জরুরি হবে না, সে একটা আরেকটার গাড়ির উপর পড়ে এমনি বেরিয়ে যেতে পারে, কারণ এরা একটা আরেকটাকে টেনে ধরে না বলে এরা বেরিয়ে যেতে পারে। এই জন্য কই মাছ ধরতে গেলে ওই যে তোমরা সিলিং মাছ বলো না, এগুলো ধরতে গেলে এগুলোর উপর ডাকনা ভালো করে দিতে হয়। কিন্তু কাঁকড়া ধরতে হলে ডাকনা দিতে হয় না। কেন? কাঁকড়া একটা উপরের দিকে এইভাবে আসবে, নিচের আরেকটা গিয়ে তাড়াতাড়ি তাকে টেনে ধরবে। এই জন্য বাঙালি জাতি তোমরা খেয়াল করবা, একটা ছেলে ভালো হচ্ছে, এমনি আগে ধরো কোনো কারণে ভুল পথে ছিল, আচার আচরণ ভালো ছিল না, সে যখন ধীরে ধীরে ভালো হয় তখন অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করে, অনেক মানুষ তাকে এটাকে ভালোভাবে নেই। কিন্তু অনেক মানুষ আছে যারা এটাকে ভালোভাবে যেগুলো ভালো হচ্ছে যে আগে কিরকম ছিল, এখন তুমি কিরকম ভালো হচ্ছে যেগুলো কি বালা সব এদিকে যাই না, যাবো না, আগরই মনোনয়ন করে নিচ্ছিলি, মানে আগের ওই বিষয়টাকে তার সামনে বারবার ফুটে তোলা হয়। অর্থাৎ সে যে ভালো হচ্ছে এটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা, সে যে ভালো হচ্ছে এটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা হয় না। এইরকম কিছু মানুষ সমাজে থাকে, তুমি ভালো করবে অনর্থক তোমার বিরুদ্ধে দুশ্মনী শুরু করবে। কিভাবে তোমাকে নিচে নামাবে? কেন? তোমার একটা বাড়ি করতেছো, তুমি একটা বাড়ি করতেছো, তোমার অপরতে বাড়ি করতেছে, ব্যাস এর আগে যে বাড়িতে বৃষ্টি পড়ছিল, আমার কষ্ট হচ্ছিল, এইটা নিয়ে তার কোনো টেনশন নাই। যখনই আমরা বিল্ডিং করা শুরু করবো, এই টাকা পাইছে কোথায়? সৌদি আরবের বাপ্তি করে কি ইনকাম করে, এত বড় ভিলা এটা কেমনি দিচ্ছে, ব্যাস লেগে গেছে তার পেছনে। কিন্তু এতদিন যে কষ্টের মধ্যে ছিল বেচারা, সৌদি আরব 15-16 ঘন্টা পরিশ্রম করে কষ্ট করে, এটার খবর কেউ রাখে না। সার দুটা দিলে ইনা লিলা, মানে যত গড়ে উঠবে তত তার পরে যাবে সুরমার হয়ে যায়, অথবা তার লাভনের প্রতি শুধু পরিচালনা চলতেছে তার। এটা হলো কাঁকড়ার জাতি। কোনো একজন মানুষের সুনাম হচ্ছে, কোনো একটা ছেলের সুনাম হচ্ছে ক্লাসে, আরেকটা ছেলে সইতে পারে না। কোনো একটা ছেলেকে সারে ভালো করে দেখতে পারে তার আচরণের কারণে, তার চিন্তার কারণে, তার লেখাপড়ার কারণে, এর দুশ্মনী রাখে ওর প্রতি না। তোমাদের এখানে আমি কমন কথা বলতেছি, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেদের এই ধরনের কোনো কিছু, আমরা পরস্পরকে যথেষ্ট আলহামদুলিল্লাহ এগিয়ে দেওয়ার জন্য সব। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম হয় যে একটা ছেলে স্যারের সাথে সাথে প্রশ্নের উত্তর দেয়, আরেকদিন যদি উত্তর কিছুদিন পরে দেওয়া শুরু করে, এরা ভালো লাগে না, এ মনে করে আমি তো সবসময় ইতি হয়। এটা হলো কাঁকড়ার জাতি। আমরা দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজকে পরিচিত করি, কেউ একটা ভালো কাজ করেছে, ধন্যবাদ ভাই, কেউ এগিয়ে যাচ্ছে, ভাই তুমি আরো এগিয়ে যাও, তুমি আরো এগিয়ে যাও, তোমাকে লাগবে দেশে, আমি হইতে পারি নাই, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। আমরা কখনো তাকে টেনে ধরবো না। এই যে আমরা আইডিয়ালে 4 বছর আগেও মানুষ বলতো আইডিয়ালে তো কি জাল হয়ে গেল, সেই মানুষগুলো এখন বলে যে ভালো রেজাল্ট যখন শুরু হয়ে গেছে, আমাদের ছেলেদের জীবন যখন পরিবর্তন হওয়া শুরু করেছে,
অগুছালো জীবন যখন গুছিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাওয়া জীবন যখন সাজিয়ে যাচ্ছে, অসাধারণ হয়ে গড়ে ওঠা শুরু করছে, এখন আর এখানে কি পড়ালেখা হয় এটা বলে না, এখানে কি এটা বলে না, এখন বলে যে অন্য কিছু। আইডিয়ালে টাকা বেশি নেই, আইডিয়ালে প্রাইভেট ধরে খুশি করে টাকা নেই। আমাদের এখানে তো খুশি নেই নিষেধ, আমাদের এখানে পার্সোনাল প্রাইভেটেই নিষেধ। তাহলে আজকে উঠলে যেহেতু আবাসিক ছেলেরা বাইরে যেতে পারে না, তাকে 5টা পর্যন্ত 5:30 পর্যন্ত বন্দি করে রাখা, তাকে কন্ট্রোলে রাখা। আর যারা বাইরে আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে প্রাইভেট করে তাদেরকে একসাথে নিয়ে প্রত্যেক স্কুলের মতো পরিকল্পনা নিয়ে যখনই আমরা ওই সময়টা কাজ শুরু করেছি, তখনই আমাদের ওই ছেলেগুলো এখন কন্ট্রোলে চলে আসছে। পরীক্ষা দেয় সপ্তাহে, দৈনিক নৈবত্তিক পরীক্ষা দেয়, করে ওই যে দিনে 3-4টাও পরীক্ষা নিচ্ছি। এইভাবে যখন রাত দিন তাদের পিছনে সময় দেওয়া হচ্ছে, এখন বলতে পছন্দ করে। এর আগে আমাদের নিয়ে কোনো টেনশন ছিল না। আইডিয়াল একমাত্র স্কুল, যে স্কুল নিয়মের বাইরে 1 টাকাও নেই। আমরা যখন অভিভাবক বলেছি, আপনি খাবারের টাকা দেবেন মাসে 3000, একদিন 100 টাকা দিয়ে 3 বেলা আপনি বাড়িতেও খাওয়াইতে পারবেন না। আমরা 1 টাকাও বাড়াই দিতে পারি, 300 মানে 3000, 1 টাকাও নেই। আমরা আপনাকে বলেছি সকালে বিকালে রাত্রে আপনার পড়ার জন্য এই শিক্ষক লাগবে, এইভাবে আপনাদেরকে পড়ানো হবে। তোমাদের সেভাবে পড়ানো হয়? সকালে কোচিং, বিকালে কোচিং, রাত্রে কোচিং। বলতে ইন্ডিভিজুয়ালি তোমাকে গড়ে তোলার জন্য আইডিয়ালে যে প্ল্যান তোমার অভিভাবককে বলা হয়েছিল, সেভাবে তোমার সাথে সময় দেওয়া হয়। তাইলে বলছি যে এটার জন্য আপনার এই খরচ লাগবে। কারণ বিদ্যুৎ বিল টাকার জন্য আপনার 50 টাকা লাগবে, ওইটার জন্য আপনার 3000 টাকা লাগবে। যারা এই খরচটা দেওয়ার জন্য আগ্রহী, বিশ্বাসের সাথে, তারা এখানে করতে হবে। এর বাইরে আমরা টাকা নিই। যেমন এখন জিনিসপত্রের দাম বাড়া, প্রচুর করে তরকারির দাম বাড়া। বিদ্যুৎ বিল আছে 81,317 টাকা, আগে আসতে যে 40,000, 42,000, 50,000, এবার আসছে। কিন্তু আমরা এই যে বিদ্যুৎ বিল বাড়ছে, এই জন্য তোমাদেরকে বলবে না যে টাকা 2 টাকা করে বাড়িয়ে দাও, বলছি নাকি? এরপরে তোমার সকালে বিকালে তোমাকে পার্সোনালি গড়ে তোলার পরিকল্পনার বাইরে গিয়ে, তোমার খাবারের বাইরে গিয়ে, তোমার নিরাপত্তার বাইরে গিয়ে ঘুমাইতে যাবে সেখানে টিচার। এর বাইরে গিয়ে যে সময়গুলো তোমাদেরকে দেওয়া হয় সেগুলো টাকা দিয়ে মাপা সম্ভব? এর বাইরে এই যে সকাল থেকে আমি বসে থাকলাম, তোমাদেরকে বললাম যে আজকে সব বন্ধ, আগে পরিকল্পনা করো। আমার সামনে চলে এই যে প্রায় আমি 9টা 9:30 দিকে উঠছি মাত্র। এই যে সকাল থেকে 9:30 পর্যন্ত এই যে তোমাদের ক্লাসে বসলাম, একজন থেকে যদি একটা হাজিরা নিই, সেটাও তো তার উপকার হয়েছে নাকি? মুসলমান, একজন থেকে যদি আমি ওখানে বসে থাকার কারণে তুমি যদি একটা গণিত বেশি করে থাকো, সেটাও তো তোমার উপকার হয়েছে। তো এই জায়গায় সময়টা দিলাম আমি। ওখানে তো কোনো দায়িত্ব নাই। শুক্রবার তো আজকে তোমাকে বসাইয়া প্রায় তোমরা 12:30 1টা পর্যন্ত পড়ছো না? তো 1টা পর্যন্ত পড়ানোর কি দরকার ছিল বলো? আমি চলে আসার পরে তোমরাও পড়ছো, সিস্টেমের কারণে পড়তে বাধ্য হয়েছ। এখানে আমরা তো এটার জন্য টাকা নিয়ে নিতে পারি। শুক্রবারে ফ্রি, তোমার বোনা তুমি পড়ো, তুমি যা ইচ্ছা তাই করো, এটাও তো বলা যেত নাকি? তা আমরা প্রত্যেক শুক্রবারে শনিবারে তোমাদেরকে যে পড়াই, এরপরে তোমাকে গড়ে তোলার জন্য স্যারেরা পার্সোনালি ডাকে, বসে, সময় দেয়, তারপরে তোমাকে উদ্বুদ্ধ করে রাত দিন যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয়, এগুলো তো ফ্রি, এগুলো কোনো টাকাই দেওয়া হয়নি। তুমি বাদ থাকছো, বাদের টাকা চলে গেছে। এই জন্য আমি বলি যে মাঝে মাঝে আইডিয়ালে কখনো বেতন দেয় না কোনো স্টুডেন্ট, আইডিয়ালে ফ্রি করে। যা দিচ্ছে তাহলে তোমার খরচ, তুমি বাদ থাকছো, টাকা দেবে না, বাড়িতে গেলে দিতে হবে না, হোটেলে গেলে দিতে হবে না, হোস্টেলে না থেকে বাইরে থাকলে তোমাকে বেতন দিতে হবে না, বাইরে যদি তুমি যে রুমে থাকো এখানে তোমার ভাড়া দিতে হবে না। বাইরে তুমি যদি রাত্রে টিচার রাখো, তোমার জন্য 20,000 টাকা টিচারকে তোমাকে দিতে হবে না? আগে দাও নাই,
সকালে যদি তোমাকে ওই বাইরে ওখানে এসে পড়ায়, তাহলে ওখানে 1000-2000 টাকা দিতে হবে না? সুতরাং তুমি যা দিচ্ছ এটা তোমার খরচ, কিন্তু বাইরে তোমাকে 5 ওয়াক্ত নামাজ শিখাইয়া চরিত্রবান বানানো, তোমার ভিতরে কি সমস্যা আছে এটা চিহ্নিত করে যত্ন করে তোমার এই সমস্যাগুলো থেকে তোমাকে বের করে আনা, তোমাকে গড়ে তোলা, এই টাকাগুলো ওখানে বাইরে কোথায় করবে? যদি কেউ করে থাকে, আমি তো বলছিলাম আমার সন্তানকে যদি কেউ এরকম গড়ে তোলার চেষ্টা করে, আমি তাকে 1 লক্ষ টাকা দেবো। রাত দিন জিনিস সময় দেবে আমার সন্তানকে নিয়ে ভাববে কীভাবে আমার সন্তানকে গড়ে তোলা যায়, আমার সন্তানের ভুল কোথায়, কীভাবে তাকে শুধরিয়ে দেওয়া যায়, তার নামাজে অসুবিধা হচ্ছে কিনা, তার কোরআন পড়ায় অসুবিধা হচ্ছে কিনা, হুজুরের সাথে নিয়মিত তিনি বসবেন, সময় দেবেন। তারপরে রাত্রে যারা পড়ায় ঘরে স্যারের মতো, ওনার পড়া ঠিক আছে কিনা সপ্তাহে সপ্তাহে যিনি বসবেন, আমার সন্তানকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। এই যে বিশাল ব্যাপার। আমার সন্তান যদি কোনো ভুল করে ডেকে বলে দেবেন, বাবা তুমি ভুল এটা করবে না, প্রয়োজনে ফিটা দেবেন আমার সন্তানকে শুদ্ধ করার জন্য। পড়ার বাইরে তিনি আমার সন্তানকে শুধু বাপদের এটা ওনার দায়িত্ব। এরকম কোনো শিক্ষক যদি কেউ এটা করে, আমি ওকে ওই শিক্ষককে আমার সন্তানকে বাঁচাই দেব। শুধু ভাববে যে আমার সন্তান নিয়ে ভাববে, আমার সন্তানকে কীভাবে গড়ে তুলতে হবে সেটা উনি ভাববেন। বাবার মূল্য আছে 1 লাখ টাকা। কারণ আমার এই পৃথিবীতে কে কার জন্য ভাবে, এই পৃথিবীতে কে কার জন্য চিন্তা করে। তুমি বেতন দিচ্ছ, বেতন বরাবর তোমার খরচ শেষ। তোমাকে নিয়ে আলাদা করে বাবা মানুষ কোথায়, তোমাকে আলাদা যত্ন করা, তোমাকে ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে, আদর দিয়ে, তোমার ভিতরে প্রতিভাকে বিকশিত করা, এই সুযোগটা এগিয়ে আছে। আমরা যে এটার জন্য টাকা দিচ্ছি, ফ্রি কোরআন পড়া ফ্রি, এই আলোচনা ফ্রি, তোমাকে সাথে যে আলাদা সময় দিচ্ছি সেটা ফ্রি। এটাতে কোনো টাকা নেই, টাকা তোমার বাপের খরচ দিতে হবে। বিবেকটা কিনে আনতে হবে। যেমন আমি কথা বলতেছি, কথা কিনে আনতে হচ্ছে না, কথাকে কিনে আনতে হচ্ছে, ডিমেরটা কিনে আনতে হবে। কথাও তো মাথায় ঢুকাবে, ডিমটা ফেটে ঢুকাবে, যেটা ফেটে ঢুকাবে এটা টাকা নিয়ে আসতে হবে, এই জন্য টাকা তোমাকে দিতে হবে। ফ্যান উঠতেছে, টাকা উঠতেছে, ওই ফ্যানের পুরানির টাকা তোমাকে দিতে হবে। এই টাকাটা তুমি দিচ্ছ, খরচ দিচ্ছ মাত্র, তুমি কি দিচ্ছ আইডিয়ালে, তুমি কি দিচ্ছ যে। সুতরাং এখন এই বিষয়গুলো উত্তর দিতে হবে এটাকে। কারণ কি জানো, আইডিয়াল থেকে একটা ছেলে গড়ে উঠছে, এটা মাথা হারা আর মাথা হারা। আইডিয়াল থেকে একটা ছেলে গড়ে উঠছে, এ ফারাজ যে আছে এর মাথা হারা, মানে এর ছেলে তো আমার ছেলের উপরে চলে যাবে। আগে ছিল ফার্স্ট ক্লাস, মারামারি করতো, গ্যাং করতো, তারপরে পাবজি খেলতো, মোবাইলে আসক্ত ছিল, হ্যাঁ বিভিন্ন ভুল কাজে লিপ্ত ছিল, হ্যাঁ আগে বিভিন্ন খারাপ কাজ করতো। এখন যখন তুমি সমস্ত ভুল কাজ থেকে, গ্যাং করা থেকে, মারামারি থেকে, পাবজি খেলা থেকে, অসৎ আচরণ থেকে, তখন তুমি নিজেকে সেভ করে ফেলেছো। আলহামদুলিল্লাহ, তোমার জীবন সুন্দর হচ্ছে। তুমি বুঝতে পেরেছো এখানে এসে তুমি বুঝতে পেরেছো যে আগের জীবনটা ছিল আমার নষ্ট জীবন, আর আগে যখন ওই জীবনে ছিল তখন মনে করছি এটা হলো বাহাদুরির জীবন, ওইটাই সেরা জীবন। এখানে এসে বুঝতে পেরেছো না, এটা বাজে জীবন কাটিয়েছিলাম, আমার জীবন থেকে আমি এগুলো ফেলে দেবো, ছুটে ফেলে দেবো। এখন আমি সৎ হব, আমি আমার কোনো বন্ধুর সাথে ঝগড়া করবো না। বন্ধু যদি কষ্ট পায়, তার কষ্ট দূর করার জন্য চেষ্টা করবো যে আমার পক্ষ থেকে কোনো বন্ধুকে আমি ধাক্কা দিয়ে ফেলে কষ্ট দেবো না, তার মনে কষ্ট দেবো না, তাকে আঘাত দেবো না। আর পাবজি খেলা, মোবাইল নিয়ে আসক্তি, এটা তো আমার জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করে ফেলেছি, সময় নষ্ট করেছি। আমি পাবজি খেলা, বিভিন্ন খেলা, আসক্তি, এটা থেকে নিজেকে সেভ করে আমার পিতামাতার স্বপ্ন পূরণের জন্য আমি সিরিয়াস লেখাপড়া করবো। এই চিন্তা যখন তোমার ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে তোমার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেছে। যখন তুমি বাড়ি যাও, তখন তোমার ভিতরে এই পরিবর্তনটা চলে আসে। আগে নামাজ পড়তে না, এখন তোমরা মসজিদে যাও। আগে খারাপ কথা বলতে, মেয়েদের পিছনে স্কুল ছুটি দিলে দাঁড়িয়ে থাকতে, ভুল আচরণ করতে। এখন যখন ওখান থেকে নিজেকে সেভ করেছো, তোমার আব্বা আম্মু খুশি হয়েছে বটে, কিন্তু তোমার ফারার যে দুশ্মন, এলাকার যে দুশ্মন,
যে তোমাকে ব্যবহার করতে চেয়েছিল এই গান্ডুগিরিতে, ভুল কাজে, তোমাকে বলা হয়েছিল এটাই আসল জীবন। নিজের ভিতরে একটা বাহাদুরি ভাব নিয়ে আসা, গাবদারি ভাব নিয়ে আসা, 8-10 জন একত্রিত হয়ে কিছু করতে পারা, হ্যাঁ, এটাই হলো জীবন। তুমি যখন ওই জীবনকে সে তোমাকে বুঝিয়েছিল ওই জীবনটা হলো সঠিক জীবন, এখানে আসার পরে তুমি বুঝতে পেরে তো ওইটাই ছিল ভুল জীবন, নষ্ট জীবন, তখন সে যে তোমাকে ব্যবহার করতে পারে নাই খারাপ কাজে, তার মতো নষ্ট করতে পারে নাই, সে এখন তোমার দুশমন। সে তোমার এই উত্থান পছন্দ করে না, তোমার জীবনের এই পরিবর্তন পছন্দ করে না, সে তোমার পেছনে লেগে যাবে। তার সাথে হাঁটার সময় কোথায় কি খারাপ কাজ করছিল এই বলে বেড়াবে। এখন ভালো হয়েছে যে আগে কিরকম ছিল আমরা জানি তো, মানে সব সময় তোমার সুনামটাকে পূর্ণ করার জন্য আরেকটা বলবো। এই জন্য বলা হয়েছে এই বাঙালি জাতি হলো কাঁকড়ার জাতি। কাঁকড়ার একটা উপরে উঠলে আরেকটা ধরে নিচে টেনে ধরে, কখনো কাঁকড়াকে উপরে উঠতে দেয় না। রেসলিং খেলার মতো কতগুলো রেসলিং খেলা আছে না, দেখো নাই? দৌড়ে একজন উঠছে, আরেকজন পরে আসে, বেচারা মরে যাচ্ছে, এখান থেকে আবার জীবিত হয়ে দৌড়ে গিয়ে একে ধরে টেনে ফেলে দেয়। আবার এই নিজে উপর উঠতে চাইলে আরেকজন পরে আছে, সে দৌড়ে এসে টেনে নিচে ফেলে দেয়। এই বাঙালি জাতির স্বভাব হলো রেসলিং খেলার মতো, ওই কাঁকড়ার জাতি। একজন উপরে উঠবে, তাকে নিচে টেনে ফেলে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কখনো জীবনে এই কাজ করবে না, কারণ এই বাংলাদেশে উপরে ওঠার মানুষের বেশি দরকার। একজন উপরে উঠলে তার দ্বারা একজন এতিম সন্তানের লেখাপড়া হবে, তার দ্বারা গরিব মানুষের বিয়ের সাহায্য হবে। একজন যদি ভালো মানুষ উপরে উঠে, তার দ্বারা হাজারো কল্যাণ হবে এই জাতির। এই জন্য তাকে উঠতে দাও, তাকে টেনে ধরো কেন, তার পিছনে লাগো কেন, তার সমালোচনা করো কেন? কারণ আমি সইতে পারি না। তুমি জানো ওই মানুষটি কোনো অন্যায় করে নাই, ওই মানুষটি কোন রকম, তুমি জানো যে ওই মানুষটি কোন রকম হারাম কামে নাই, দুঃখবাজি নাই, প্রতারণা নাই। তারপরও তুমি কি করেছো? তার পিছনে লেগেছো, তার বদনাম করতেছো, তার ক্ষতি করার চেষ্টা করতেছো। এই কাজটা তোমরা জীবনে কখনো করবে না, করবে নাকি? এই মানুষ এই কাজটা জীবনে কখনো করবে? আর যদি কেউ তোমার পেছনে লাগে, আজকের সমাধান এটা, কেউ যদি এই কাজটা অন্যজনের তোমার জন্য করে, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, তার কোনো কথার উত্তর দেবে না। তুমি আমার পিছনে বদনাম করছো কেন, তুমি আমার পিছনে এটা বলছো কেন, আমাকে ব্যবসায়ী বলছো কেন, আমাকে খারাপ আচরণ করছো বা ইত্যাদি ইত্যাদি, আমার এই উন্নতিতে তুমি পেছনে আমার লাগছো কেন, বিদ্যুৎ দেখাচ্ছ কেন, এই কথা বলে সময় নষ্ট করবে না। মনে রাখবা, রিভেঞ্জ ইজ ওয়াস্ট অফ এনার্জি, ওয়াস্ট অফ টাইম। প্রতিশোধ হলো সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। প্রতিশোধ হলো শক্তির অপচয় ছাড়া আর কিছু নয়। কখনো প্রতিশোধ নেবে না, ছেড়ে দাও, তুমি সামনে যেতে থাকো, সে তোমার পিছনে পড়ে যাবে। তাকে পেছনে ফেলাই তোমার কাজেই তাকে পেছনে ফেলে দিয়েছে, আরো অনেক পিছনে ফেলে দেবে। এই জন্য তো সইতে পারতেছে না। তুমি যদি তার পেছনে ফিরে, এই আমাকে এটা বলছো কেন, ওইটা বলছো কেন, এইভাবে সময় নষ্ট করো, সে সাকসেস, তুমি সামনে যেতে পারবে না। এই জন্য হিংসা বিদ্বেষকারী লোকদেরকে কখনো সফল হতে না দেওয়ার একমাত্র মাধ্যম হলো তার কোনো কথার উত্তর না দেওয়া। কথা বুঝাইতে পেরেছি? আমাকে তুমি গালি দিছো কেন, আরে ভাই তুমি আমাকে গালি দিছো কেন, এই কথা বলার সময় আমার নাই। এই কথা বলতে বলতে আমি দিবে সুবহানাল্লাহ বলতে পারবো। তুমি গালি দিছো, তুমি বলবে গালি নেই, আমি বলবো আলহামদুলিল্লাহ। কারণ আমি তো ভালো কাজে অভ্যস্ত, আমি সব পেতে চাই, কল্যাণ পেতে চাই। আর তুমি যে আমার পিছনে গালি দিচ্ছ, তুমি কোন পাও? তোমার জীবন পূর্বতে যাক, তোমাকে আরেকটা গালি দিয়ে আমি সময় নষ্ট করবো না। কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? সাইলেন্ট, নীরব থাকবে, গালি দিলেও নীরব, ওইটা বললেও নীরব থাকবে। যারা দীর্ঘমেয়াদী তোমার পিছনে লেগে থাকে হিংসুক, এই হিংসুকের উত্তর একটাই, সেটা তোমার সফলতা নিয়ে। তোমার জীবনে যেমন একটা A+ এনে দাও, একটা A+ এনে দাও। কেন? কারণ তারা মনে করেছে তুমি ভালো ছেলে ছিলে না, তোমার বিভিন্ন খারাপ আচরণ তার মাথায়
এখন সেগুলা নিয়ে তোমাকে কোটা দেবে, তোমাকে ট্রল করে, তুই পারবি নাকি, তোর দ্বারা হইব না, তুই মিলানো নে, তাকে বলে দাও কর্ম দিয়ে পড়ালেখা দিয়ে আমি পেরেছি, ধর আমার এই ক্লাসটা তুমি নাও। তাকে তুমি বুঝিয়ে দাও এই সমাজের সবচেয়ে ভালো ছাত্র, আদর্শবান ছাত্র আমি, ধরো বুঝাইয়া না, কারণ তুমি গালি দিছো, আমি গালি দিতে গালি দিয়ে দিই না। আগে তো একবার গালি দিলে মাথা তিন হয়ে যেত, তুই রক্ত ভাইয়েরটা মাথায় উঠে, আমাকে গালি দিছস, তোরে দেখাবো না। এখন এগুলা নাই, এখন তোমাকে দেখানোর সময় নাই, আমার জীবনকে দেখানোর সময়। আমার জীবন কিরকম সেটা তোমাদেরকে দেখানোর সময়, তোমাকে অন্যভাবে দেখানোর সময় এখন আমার নাই। পারবে ইনশাআল্লাহ? এটা হলো প্রতিশোধ হিংসা বিদ্বেষকারীদের বিরুদ্ধে আমাদের জবাব, কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করবে এইটার এর যদি কোনো বিপদে পড়ে, তার বিপদে যেন তুমি অংশগ্রহণ করে তাকে সাহায্য করতে পারো। প্রতিশোধ নাই, ওয়াস্ট অফ এনার্জি, সত্যি অবশ্যই কোনো প্রতিশোধ নাই তুমি। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কারো পেছনে না লাগার তৌফিক দান করুন। কেউ যদি আমাদের পেছনে লেগে থাকে, আল্লাহ আমাদেরকে তার চেয়ে 1000 গুণ বেশি সামনে এগিয়ে দেওয়ার তৌফিক দান করুন। এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। পেছনে লাগা কোনো ব্যক্তির পেছনে আমরা যেন পড়ে না থাকি, আমরা যেন সামনে যেতে পারি এবং কর্মের মাধ্যমে তার উত্তর দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।